আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হৃদয় ভাইয়ের সাথে আমাদের বায়োলজি ওয়ান শট ক্লাসে মানব দেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারটিতে। সো এই চ্যাপ্টারটি আমরা কিভাবে পড়ব, কত ইজিলি পড়ব এবং এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের বোর্ডে কিভাবে প্রশ্ন আসে, কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং কটটুক পড়লে তুমি আসলে সিকিউতে ভালো রেজাল্ট করতে পারবা, সব কিছু নিয়ে আজকের ক্লাসে তোমাদের সাথে হৃদয় ভাইয়া মানব দেহের প্রতিরক্ষা। সো ফুল সিলেবাসের এই অধ্যায়টি অনেকেই ঠিকঠাকভাবে পড়তে পারে না, কারণ অনেক রকমের প্রবলেম ফেস করে তারা। দেখা যায় যে এই চ্যাপ্টারটা পড়া হয় না কারণ এটাতে ফ্রি ক্লাস খুব কম। তো এখান থেকে আসলে কিভাবে পড়লে তুমি একটা সৃজনশীলে পারবা এবং বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলোর আলোকে তোমাদেরকে পুরো টপিকগুলো আমি একদম ইজি করে দিব আজকে ক্লাসের মাধ্যমে। সো সবাই একটু আমরা মনোযোগ দিব ইনশাল্লাহ, তাহলে এটা সবাই বুঝতে পারবা। ওকে, সো আমরা শুরু করি। প্রথমতই হচ্ছে প্রতিরক্ষার, আমাদের দেহে প্রতিরক্ষার তিনটা স্তর আছে। প্রতিরক্ষা কি, যে আমার বাইরে থেকে কোনো জীবাণু যেন আমাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেটা হচ্ছে প্রতিরক্ষা, তাই না? আমার দেহে অনেক রকমের লেয়ার আছে, যে জীবাণু ঢুকতে গেলে প্রথমে ওকে বাধা দিবে, তারপরে জীবাণুটাকে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ওরা বাধা দিবে, তারপরে তৃতীয় স্তরের ওরা বাধা দিবে। তো দেখো, প্রথম স্তরের কারা আছে? প্রথম স্তরে হচ্ছে আমাদের বাইরের যা কিছু, এই যে মনে করো আমার লোম, এই যে একটা জীবাণু ঢুকতে গেলে আমার লোম ওকে বাধা দিবে, আমার ত্বক ওকে বাধা দিবে, তাই না? আমার ত্বক বাধা দিবে, আমার বিভিন্ন অঙ্গ আছে যেগুলো বাইরে প্রথমেই ওকে বাধা দিবে, এদেরকে বলা হয় প্রথম স্তর, প্রতিরক্ষার প্রথম স্তর। এরপরে জীবাণু ঢুকার পরে ধরো প্রথম স্তর ঢুকে গেল, এবার জীবাণুকে বাধা দেওয়ার জন্য আমার দেহে দ্বিতীয় স্তরের একটা প্রতিরক্ষা আছে। তাহলে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, প্রথম স্তর ভেদ করে যদি কোনো জীবাণু ঢুকে যায় তাহলে এরপরে আছে দ্বিতীয় স্তর। এবার তোমাকে দ্বিতীয় স্তরের এদেরকে অতিক্রম করতে হবে। তো এই জিনিসগুলো আমরা জানবো, এবং এই প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর এই দুইটা পরীক্ষায় আসে, যে কিভাবে এরা কাজ করে, কি থাকে না থাকে সবকিছু তোমাদের লাগবে। ওকে, সো আমরা চলো আলোচনা করব হচ্ছে এই যে আমাদের প্রথম স্তরের উপাদানগুলোকে নিয়ে। তো প্রথমত দেখো, ত্বক, আমরা বলতেছি কি ত্বক নিয়ে, তাহলে ত্বকে তুমি একটু খেয়াল করো, ত্বকে কি থাকে? ত্বকে বিভিন্ন ঘাম গ্রন্থি থাকে। ত্বকে কি থাকে বলো তো ভাইয়া? ঘাম গ্রন্থি থাকে। এই ঘাম গ্রন্থি ঘাম ক্ষরণ করে, এই ঘামের মাধ্যমে অনেক জীবাণু মরে যায়। ও শ্বেত গ্রন্থি, আরেকটা গ্রন্থি থাকে, এটাকে বলে শ্বেত গ্রন্থি। তাহলে ঠিক আছে, শ্বেত গ্রন্থি। তাহলে এই গ্রন্থিগুলোর জন্য এদের যে ক্ষরণগুলো হয়, এই ক্ষরণের জন্য দেখা যায় যে জীবাণু টিকে থাকতে পারে না। ওকে, এইটা তো একটা কারণ আছেই। একই সাথে এই যে ত্বক, ত্বক কি করে? ও একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে না? দেখো, আমার একটা জীবাণু ঢুকতে যাচ্ছে ভিতরে, আমার রক্তে ঢুকতে যাচ্ছে, কিন্তু প্রথমেই এই স্কিন, আমাদের যে ত্বক, এই ত্বক ওকে বাধা দিচ্ছে, বলতেছে না আমি আছি, আমি একটা দরজার মতো, আমাকে তুমি ভেদ করে ঢুকতে পারবা না সহজে। সো এটা একটা প্রতিবন্ধক হিসেবেও কাজ করে, প্রতিবন্ধকতা তৈরি করে, তাই না? এটা একটা কি করে? প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে দেখো লোম। হ্যাঁ, 2 নম্বর পয়েন্টে দেখো কি কি বলছে? লোমের কথা বলছে। তো লোম হচ্ছে এই যে বাহ্যিক, এই যে এগুলা চুলের মতো, তাই না? এগুলা হচ্ছে কি লোম। তাহলে এই যে লোম, লোমের কথা বলে, তাহলে লোমগুলা কি হয়? লোমগুলা এই যে আমাদের বাইরের এই যে এগুলা থাকে, এগুলা কি লোম। এই লোমগুলো বাধা দেয়। লোম কি করে? জীবাণু বাধা দিবে, তাই না? ওরা জীবাণুকে সহজে ঢুকতে দিবে না, জীবাণুকে সহজে ঢুকতে দেয় না, জীবাণু বাধা দেয় লোম। তাহলে এটাও একটা, এইভাবে হেডলাইন দিয়ে লিখবা, ঠিক আছে? তারপরে তুমি অনেক কিছু লিখতে পারো, হ্যাঁ, লোম নিয়ে যা ইচ্ছা তা লিখতে পারো, বাট হেডলাইনগুলো ঠিক রাখতে হবে, হেডলাইনগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, জীবাণুকে বাধা দিল লোম। আচ্ছা, 3 নম্বরে দেখো এই যে সিলিয়া ও মিউকাস। এখন তুমি আসো যে সিলিয়া ও মিউকাস কি জিনিস। আচ্ছা, সিলিয়া কোথায় থাকে জানো? এই যে সিলিয়া, সিলিয়াগুলা কেমন? সিলিয়াগুলো কোথায় থাকে? সিলিয়া থাকে আমাদের শ্বাসনালীতে। সিলিয়া কোথায় থাকে বলো তো? আমাদের শ্বাসনালীতে। সিলিয়া কোথায় থাকে? আমাদের শ্বাসনালীতে থাকে, ঠিক আছে? সিলিয়াটা থাকে আমাদের এই যে শ্বাসনালীতে। তাহলে এই যে আমাদের শ্বাসনালীতে সিলিয়া থাকে, খেয়াল করো এই যে শ্বাসনালীতে সিলিয়া। এখন সিলিয়া শ্বাসনালীতে, মনে করো এটা শ্বাসনালী, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে শ্বাসনালী। তাহলে এই শ্বাসনালীতে এই যে সিলিয়াটা থাকে, দেখো এই যে এরকম লম্বা সিলিয়া থাকে, হ্যাঁ, এরকম লম্বা কি থাকে? সিলিয়া থাকে। এগুলা এগুলো কি লম্বা লম্বা
সিলিয়া, এগুলো কি লম্বা লম্বা সিলিয়া। এই যে সিলিয়াগুলা শ্বাসনালীতে এখানে থাকতেছে, শ্বাসনালীর ভিতরে এভাবে এভাবে করে সিলিয়াগুলো আছে। এই সিলিয়া কি করতেছে? ওকে বাধা দিচ্ছে। সিলিয়া কি করতেছে? ওকে বাধা দিচ্ছে। এইখানে এই যে এদেরকে বাধা দিবে। এই সিলিয়াগুলো কি করবে? ওদেরকে এভাবে বাধা দেয় যে না, তোমরা যাইতে পারবা না। শ্বাসনালী থেকে ওরা এদেরকে জীবাণুগুলোকে বাইরে বের করে দিচ্ছে। তাহলে এই সিলিয়া শ্বাসনালীতে থেকে ওরা জীবাণুকে প্রবেশ করতে দেয় না, জীবাণুকে প্রবেশে বাধা দেয়। ওকে, আচ্ছা গেল। হ্যাঁ ফাইন, এরা বাধা দিচ্ছে, সিলিয়াগুলা বাধা দিচ্ছে, এদের জীবাণুগুলোকে শ্বাসনালী থেকে বের করে দেয়। আচ্ছা এবার আসো মিউকাস। মিউকাস কি করে? মিউকাস, এই যে মিউকাস, এই মিউকাসটা কি বলতো? মিউকাস হচ্ছে একটা পিচ্ছিল পদার্থ। তাহলে ওরা কি করবে বলতো? একটা পিচ্ছিল পদার্থ সে কি করতে পারে? সে জীবাণুগুলোকে আটকে ফেলে। সে জীবাণুগুলোকে কি করবে? আটকে ফেলবে। ধরো একটা আঠালো জিনিস, মিউকাস হচ্ছে একটু পিচ্ছিল তো ও কি করে? আঠালো জিনিস কি করে? ওর সাথে লাগায় ফেলে। যে কোনো আঠালো জিনিস কি করে? ধরো আমার হাতে আঠালো কিছু আছে, এটা কলমটাকে আটকায় ফেলবে। তাহলে এই যে পিচ্ছিল পদার্থ ও কি করে? জীবাণু আটকায়। ও কি করে? জীবাণুকে ও আটকায় দিবে, রাইট? জীবাণুকে আটকায়, এটাই করে। ঠিক আছে, জীবাণুকে আটকায় দেয়। এই হচ্ছে ওর ব্যাপার। তাহলে ত্বক, লোম, সিলিয়া ও মিউকাস, আমরা এই টোটাল জিনিসগুলো বুঝতে পারলাম। আচ্ছা এরপরে আসো 3 আর হচ্ছে 4 নাম্বার পয়েন্টে, অশ্রু ও লালা। এবার আমরা আসি অশ্রু ও কি লালার কথা বলছে। তাহলে অশ্রু ও লালাল এগুলা কেমন দেখো তো? এখানে তোমার বিভিন্ন রকমের এনজাইম থাকে। দেখো এই যে অশ্রু আর এই যে লালা, হ্যাঁ এখানে লালাতে কি থাকে জানো? লাইসোজাইম থাকে। লালাতে কি থাকে? লাইসোজাইম। এই যে লাইসোজাইম একটা খারাপ এনজাইম, হ্যাঁ এটা একটা খারাপ মানে জীবাণুর জন্য খারাপ। এই যে লালার ভিতরে, এদের মধ্যে যে লালা অশ্রুতেও থাকে, এই যে আমাদের চোখের পানি এখানেও থাকে। তো চোখে কোনো ধূলিকণা বা জীবাণু ঢুকলো সেটাকে মেরে ফেলবে। লালাতেও লাইসোজাইম থাকে, তারা কি করে? জীবাণু মেরে ফেলে। লালার এই লাইসোজাইম কি করবে? জীবাণু মেরে ফেলে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে কারা জীবাণুকে মেরে ফেলে। এই যে লালা এবং অশ্রুতে থাকা এই যে লাইসোজাইম এনজাইম, এটা জীবাণুটাকে মেরে ফেলে। তাহলে দেখো ওরাও, তুমি মুখে খাবার নিচ্ছ, ওরা জীবাণুটাকে মেরে ফেললো। এখানে এনজাইমগুলো জীবাণুটাকে মেরে ফেলতেছে। আচ্ছা এরপরে দেখো বলছে কি সেরুমেন। সেরুমেন কোথায় থাকে? কানে। সেরুমেন কোথায় থাকে ভাইয়া? কানে। তাহলে এই যে দেখো কানের সেরুমেন, কানের সেরুমেন, হ্যাঁ এই যে কানের ভিতরে যে সেরুমেন থাকে, এই কানের সেরুমেনটা কি করবে বলো? এই কানের সেরুমেনটা তোমার হচ্ছে এই যে এখানে বিভিন্ন ময়লা থাকবে বা বিভিন্ন জিনিস জীবাণু থাকলো, এই কানের সেরুমেন জীবাণুকে, এরা তো একটু আঠালো, এই যে তুমি কানের থেকে যে আমরা ময়লা বের করি না একটু আঠালো, হ্যাঁ কটন বাড দিয়ে, এগুলো কি বেসিক্যালি ওই সেরুমেন থাকে কানের। তো এই সেরুমেনগুলো কি করে? আমাদের এখান দিয়ে ধরো কোনো জীবাণু ঢুকলো, সেরুমেনটা তো আঠালো, এটা আটকায় ফেলে এখানে জীবাণুটাকে কানের ভিতরে আটকায় ফেলে। তো জীবাণু আটকায় ফেলে। ঠিক আছে, জীবাণুকে কি করে? সে আটকায় ফেলে। এটা হচ্ছে সেরুমেনের ব্যাপার। সেরুমেন কি করে? জীবাণুকে আটকায় ফেলে। আচ্ছা গেল। এইবার আসি পৌষ্টিক নালীর অ্যাসিড। এটা কি কাজ করে? আসো পৌষ্টিক নালীর অ্যাসিড মানে কি? এই যে আমাদের এখান থেকে স্পেশালি আমাদের পাকস্থলিতে গ্যাস্ট্রিক অ্যাসিড থাকে, তাই না? এই যে আমাদের পাকস্থলী কি করে ভাইয়া বলো তো? পাকস্থলী গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ করে, HCl নিঃসরণ করে। পাকস্থলী কি করে? HCl নিঃসরণ করে। তাহলে এই যে পাকস্থলী HCl নিঃসরণ করবে, এই HCl কি করে বলো তো ভাইয়া? এই HCl জীবাণুকে মেরে ফেলে। HCl কি করবে? জীবাণু মেরে ফেলে, তাই না? ও তো একটা অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, তাহলে ও কি করবে? জীবাণুকে মেরে ফেলবে, এই HCl। তাহলে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? সরাসরি জীবাণুটাকে মেরে ফেলবে, কারণ ও একটা শক্তিশালী অ্যাসিড। তাহলে ও যে কোনো সময় জীবাণুকে মেরে ফেলতে পারবে। ওকে, তাহলে আমরা আরেকটা পয়েন্টও বুঝে গেলাম, রাইট? এবার আসো রেচন জননতন্ত্রের অ্যাসিড। তো জননতন্ত্রে যেমন নারীদের যে যোনি পথে, হ্যাঁ নারীদের এই যে এদের অ্যাসিডটা খেয়াল করো, নারীদের
যোনিপথে, যোনি, হ্যাঁ, যেটা ওদের জননাঙ্গ, নারীদের যোনিপথে কি আছে, এক ধরনের বিশেষ অ্যাসিড আছে, এটাকে বলে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড একটা খারাপ অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কি বলতো? ল্যাকটিক অ্যাসিড একটা খারাপ অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড কি করবে জানো? ও জীবাণুটাকে মেরে ফেলবে। সহজ কথা, এই নারীদের যোনিপথে থাকা ল্যাকটিক অ্যাসিড ও জীবাণু মেরে ফেলে। ও কি করে বলো? জীবাণু মেরে ফেলে। ওর কাজ হচ্ছে এটা, জীবাণু মেরে ফেলা। ঠিক আছে, ওর কাজ হচ্ছে জীবাণুকে মেরে ফেলা। তাহলে নারীদের যোনিপথে যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেটা কি করে? জীবাণুকে মেরে ফেলে, জীবাণুকে মেরে ফেলে। ওকে, তাহলে আমরা আরেকটা পয়েন্টও ক্লিয়ার হয়ে গেলাম, রাইট? আচ্ছা, ফাইন। এরপরে আসো মাইক্রোবায়োম। মাইক্রোবায়োম, যেমন আমাদের বৃহদান্ত্রে মাইক্রোবায়োম কি কিছু ভালো ব্যাকটেরিয়া আছে। তো দেখো, মাইক্রোবায়োম মানে আমাদের বৃহদান্ত্রে বড়, হ্যাঁ, আমাদের যে অন্ত্র, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র পড়েছো না? তাহলে আমাদের যে বৃহদান্ত্রে, এই যে আমাদের পেটের এই জায়গায় বৃহদান্ত্র থাকে, খাবার যেখানে মল তৈরি হয়, হ্যাঁ, পায়খানা তৈরি হয়, এই বৃহদান্ত্রে আমাদের কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে। উপকারী ব্যাকটেরিয়া আছে। তো এই উপকারী ব্যাকটেরিয়াগুলা কি করে জানো? এই উপকারী ব্যাকটেরিয়াগুলা অ্যান্টিবায়োটিক ক্ষরণ করে, কিছু অ্যান্টিবায়োটিক ক্ষরণ করে। এরা কি করে? অ্যান্টিবায়োটিক, কিছু এই যে অ্যান্টিবায়োটিক পদার্থ ক্ষরণ করে। এই অ্যান্টিবায়োটিকগুলো আবার কি করে? এই যে ভালো ব্যাকটেরিয়াগুলার অ্যান্টিবায়োটিক ওরা তৈরি করে, এই অ্যান্টিবায়োটিক আবার খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, খারাপ ব্যাকটেরিয়া মারে। ওকে, ওদের কাজ কি? খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলা, খারাপ ব্যাকটেরিয়া মারে, এই কাজটা করে। তাহলে এইটা হচ্ছে মাইক্রোবায়োমের ব্যাপার। মাইক্রোবায়োম মানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র উপকারী ব্যাকটেরিয়া আছে আমাদের দেহে, যারা হচ্ছে বিভিন্নভাবে উপকার করে। তারা আমাদের দেহে অনেক কিছু তৈরি করে এবং ওরা খারাপ ব্যাকটেরিয়া থেকে আমাদেরকে বাঁচায়। ঠিক আছে, খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ওরা মেরে ফেলে। ওকে, ফাইন। এরপরে বলছে আরেকটা প্রতিরক্ষা স্তর আমাদের, এই যে মলত্যাগ ও বমি। তো এর মাধ্যমে কি হয়? এই যে বমি যখন হয়, তখন ধরো দেখা যায় যে আমাদের ধরো একটা খাবার, মানে ধরো তুমি ফুড পয়জনিং হয়, নাম শুনেছো? ফুড পয়জনিং না, ফুড পয়জনিং হচ্ছে যে তুমি একটা জীবাণুযুক্ত কোনো খাবার, তোমার রাস্তার ধারে থেকে খাবার খাইলা, ওটা খাওয়ার পরে তোমার প্রচুর পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, হয় না অনেক সময় এরকম? আমরা পচা একটু খাবার খেলে আমাদের বমি হয়, পায়খানা হয়, ডায়রিয়া টাইপের হয়। তো এদের মাধ্যমে কি হয়? জীবাণুগুলো কিন্তু বের হয়ে যায়। এই যে বমি হইলো, বমিতে কি হচ্ছে? তোমার পেটের থেকে তোমার খাবারগুলো বের হচ্ছে, সাথে ওই যে জীবাণুযুক্ত খারাপ খাবারগুলো, রাস্তার খাবার খাইছিলা, ওটাও বের হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি ওরা কি করে? এই যে মল ত্যাগ, বমি হওয়া, এদের মাধ্যমে তোমার জীবাণু 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 নির্গত হয়, জীবাণু নির্গত হয়। তাহলে মলত্যাগ ও বমি, মলত্যাগ ও বমির মাধ্যমে, মলত্যাগ পায়খানা বের হচ্ছে, এই সব কিছুর মাধ্যমে আমাদের কি হয়? জীবাণুগুলা, এই পেটের ভিতরের জীবাণুগুলা বাইরে বের হয়ে যায়, পেটের ভিতরের জীবাণুগুলা বাইরে বের হয়ে যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আশা করি সবাই বুঝতে পারছো। এই পয়েন্টগুলো এভাবে লিখে রাখবা। ওকে, সো এবার আমরা আসব প্রতিরক্ষার দ্বিতীয় স্তর নিয়ে। তাহলে প্রথম স্তরের তুমি ব্যাপারগুলো বুঝতে পারছো, সব বাহ্যিক জিনিসগুলো থাকে, এই অ্যাসিড, বিভিন্ন উপাদান, সিরুমেন, এই সেই, হ্যাঁ, বিভিন্ন রকমের অ্যাসিড থাকে, ত্বক থাকে। তো এখন আমরা এরপরে জীবাণুটা ঢুকলো, মনে করো রক্তের এদিকে কাছে ধারে ঢুকে গেল, টিস্যুতে ঢুকে গেল তোমার, এবার কারা অ্যাক্টিভেটেড হবে? এবার কারা আসবে? ওকে, সো আমরা দেখি প্রথমত এক নম্বরে হচ্ছে ম্যাক্রোফেজ, এক নম্বরে হচ্ছে কি? ম্যাক্রোফেজ। দুই নম্বরে হচ্ছে নিউট্রোফিল। এক নম্বরে কি? ম্যাক্রোফেজ, দুই নম্বরে নিউট্রোফিল। তো এই যে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের জন্য হচ্ছে দেখো, ম্যাক্রোফেজ কি? ম্যাক্রোফেজ হচ্ছে তারা, মানে এই যে আমরা মনোসাইট বলি না, মনোসাইট, তোমরা শ্বেত রক্তকণিকা পড়েছো, সেখানে মনোসাইট ছিল, লিম্ফোসাইট ছিল, এদের ছিল। এই মনোসাইট থেকে হচ্ছে ম্যাক্রোফেজ, মনোসাইট থেকে কি? ম্যাক্রোফেজ হয়। তো এই যে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজটা হচ্ছে যে কি করে জানো? ওরা ম্যাক্রোফেজ জীবাণুকে ভক্ষণ করে। ম্যাক্রোফেজ কি করে? জীবাণু ভক্ষণ করে, জীবাণু ভক্ষণ, নিজের ভিতরে নিয়ে নেয়। নিজের ভিতরে নিয়ে নেওয়ার পরে এই জীবাণুকে মেরে ফেলে, জীবাণু মেরে ফেলে।
জীবাণুকে কি করে সে মেরে ফেলে। ওকে, তাহলে জীবাণুকে প্রথমে ভক্ষণ করলো, ভিতরে নিল, তারপরে সে কি করলো জীবাণুটাকে মেরে ফেললো, জীবাণুটাকে কি করলো মেরে ফেললো। এবং এই প্রক্রিয়াটাকে, এই যে জীবাণুটাকে ভক্ষণ করে মেরে ফেলা, এইটাকে কি বলে ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়াটাকে তারা কি বলে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস। ওকে, তাহলে ম্যাক্রোফেজ জীবাণুটাকে ভক্ষণ করে, এরপরে জীবাণুটাকে মেরে ফেলে, এই জিনিসটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। আচ্ছা ফাইন, এরপরে আসো নিউট্রোফিল। নিউট্রোফিল, তাহলে নিউট্রোফিল কি কাজ করে? নিউট্রোফিল দেখো, ম্যাক্রোফেজের কাজ বুঝলাম, ওরা জীবাণুটাকে রক্তে ঢুকলো বা টিস্যুতে ঢুকলো, ম্যাক্রোফেজ মেরে ফেলবে। নিউট্রোফিল এটাও এক ধরনের শ্বেতরক্ত কণিকা। এই নিউট্রোফিলগুলা এক ধরনের এনজাইম ক্ষরণ করে, যেগুলো কি করে, যেগুলোকে বলা হয় প্রোটিওলাইটিক। খেয়াল করো, প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক জীবাণু, প্রোটিওলাইটিক এনজাইম। তো এই যে প্রোটিওলাইটিক মানে প্রোটিনকে ভাঙবে, প্রোটিওলাইটিক মানে কি প্রোটিনকে ভাঙবে। এই প্রোটিওলাইটিক এনজাইম ও কি কাজ করে জানো? প্রোটিওলাইটিক এনজাইম, এই প্রোটিওলাইটিক এনজাইম, লাইটিক মানে কি ভাঙা, প্রোটিন, তাহলে প্রোটিনকে, প্রোটিন জাতীয় উপাদানগুলোকে ভাঙা, এটাকে বলে প্রোটিওলাইটিক এনজাইম। এই প্রোটিওলাইটিক এনজাইম কি কাজ করে? এটা তোমার হচ্ছে জীবাণুটাকে মেরে ফেলে। প্রোটিওলাইটিক এনজাইম কি কাজ করে? ও জীবাণুকে ডিরেক্টলি মেরে ফেলে। তাহলে ও কি কাজ করবে? জীবাণু মেরে ফেলে, ওর কাজ হচ্ছে জীবাণুকে মেরে ফেলা, জীবাণু মেরে ফেলে। ওকে, ও সরাসরি কি করবে? জীবাণুটাকে মেরে ফেলবে, এটা হচ্ছে ওর কাজ। তাহলে নিউট্রোফিলের কাজ কি? জীবাণুকে মেরে ফেলা। এই প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে সে কি করবে? সে জীবাণুগুলোকে মেরে ফেলবে। প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে সে জীবাণুগুলোকে মেরে ফেলবে, জীবাণুগুলো একদম ছোট ছোট হয়ে যাবে, তাই না? জীবাণু মেরে ফেললো। ওকে ফাইন, তাহলে আমরা একটা নাম্বার গেল, একটা ব্যাপার গেল ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, আমরা এই দুইটা ব্যাপারে ক্লিয়ার হলাম যে ও এখানে প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে জীবাণুকে মেরে ফেলতেছে। এরপরে 3 নম্বরে আসো, সহজাত মারণ কোষ। এটাকে ইংরেজিতে বলে ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল, সহজাত মারণ কোষ, সহজাত মারণ কোষ। তাহলে এই যে সহজাত মারণ কোষ, এই এনকে সেল, এনকে সেল, এটা কি? এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল হচ্ছে ভাইয়া, ন্যাচারাল কিলার সেল হচ্ছে কি করে? ও জীবাণুকে, জীবাণুর প্রাচীর ধ্বংস করে। ও কি করে বলতো? জীবাণুর প্রাচীরকে ধ্বংস করবে। জীবাণুর প্রাচীরকে যখন সে ধ্বংস করে, জীবাণুর প্রাচীর ধ্বংস করে, তখন জীবাণুটা আলটিমেটলি কি হবে? ধরো একটা জীবাণুর প্রাচীরটা ধ্বংস করে ফেলছো, তাহলে এই জীবাণু মরে যায়। জীবাণু কি হবে? জীবাণু হচ্ছে ভাইয়া মরে যায়, তাই না? ওর প্রাচীর তুমি ধ্বংস করছো, প্রাচীর ফুটা করে ফেলছো, তাহলে ও কি বাঁচবে? ও বাঁচবে না, ও মারা যাবে, ও মারা যাবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে আসো, কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, এখন দেখো কমপ্লিমেন্ট সিস্টেমটা কি? কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে এক ধরনের বিশেষ প্রোটিন সিস্টেম। এটা কি? এক ধরনের বিশেষ প্রোটিন সিস্টেম। এটা হচ্ছে এক ধরনের প্রোটিন সিস্টেম, অনেকগুলো প্রোটিন নিয়ে এরা তৈরি, প্রোটিন সিস্টেম। ঠিক আছে, এটা কি? এক ধরনের প্রোটিন সিস্টেম, যে প্রোটিন সিস্টেমটার কাজ হচ্ছে জীবাণুকে মেরে ফেলা। প্রোটিন সিস্টেমটার কাজ কি? প্রোটিন সিস্টেমটার কাজ হচ্ছে জীবাণু মারার জন্য, ও ডিরেক্টলি জীবাণুকে মারে না, জীবাণু মারার জন্য শ্বেত রক্তকণিকাকে সক্রিয় করা, শ্বেতকণিকাকে সক্রিয় করে। তাহলে এই জিনিসটা দেখো, প্রোটিন সিস্টেম কি? এটা হচ্ছে জীবাণু মারার জন্য শ্বেতকণিকাকে সক্রিয় করে, শ্বেত রক্তকণিকাগুলোকে সক্রিয় করবে। জীবাণুকে মারার জন্য সে শ্বেত রক্তকণিকাগুলোকে কি করবে? সক্রিয় করে দিবে। সে জীবাণুকে মারার জন্য সে শ্বেত কণিকাগুলোকে সক্রিয় করে, শ্বেত রক্তকণিকাগুলোকে সে কি করবে? সক্রিয় করে দিবে। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে তোমার কমপ্লিমেন্ট সিস্টেম। এটা কি? কমপ্লিমেন্ট সিস্টেম। এটাকে কি বলে? কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে,
এরপরে আসো, তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমের প্রোটিনগুলা অন্যদেরকে সতর্ক করে দিচ্ছে, রাইট? আচ্ছা, 5 নম্বরে হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরনটা কি? ইন্টারফেরন বেসিক্যালি এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যেখানে এটা কি দিয়ে তৈরি? একই সাথে প্রোটিন এবং শর্করা, ঠিক আছে? এটাকে বলে গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, কি দিয়ে তৈরি? গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, এই ইন্টারফেরন কি কাজ করবে ভাইয়া? ইন্টারফেরনটা কি কাজ করে? ইন্টারফেরন হচ্ছে যে তোমার দেখো, ইন্টারফেরন কি কাজ করবে? এই যে এটা যে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, এর কাজটা কি? এর কাজটা হচ্ছে যে দেখো, ও মানে তোমার সুস্থ কোষকে আক্রান্ত হওয়া থেকে প্রতিরোধ করে। আক্রান্ত হওয়া থেকে তাহলে দেখো এখানে সুস্থ কোষকে আক্রান্ত হওয়া থেকে প্রতিরোধ করে, এটাকে বলে কি? ইন্টারফেরন। তাহলে ইন্টারফেরন জিনিসটা কি? সুস্থ কোষকে আক্রান্ত হওয়া থেকে প্রতিরোধ করা, এই জিনিসটাকে বলে ইন্টারফেরন। আচ্ছা, গেল। এরপরে 6 নম্বরে হচ্ছে জ্বর। এবার আসো, 6 নম্বরে হচ্ছে কি? জ্বর। তাহলে এই যে জ্বর জিনিসটা কি? জ্বর জিনিসটা হচ্ছে তাপমাত্রা এটার উচ্চ হয়ে যাবে। এটা কি হবে? তাপমাত্রা হাই। তো যখন আপনার তাপমাত্রা উচ্চতর হয়ে যাবে, হ্যাঁ, তাপমাত্রাটা যখন বেশি, জ্বর যেটাতে হয় যে তাপমাত্রা বেশি, তখন ওর বিপাকীয় হার বেড়ে যায়, দেহের বিপাকীয় হার অনেক বেড়ে যায়। তাপমাত্রা বেশি, বিপাকীয় হার বেড়ে যায়, এবং এত তাপমাত্রা এত হিট তৈরি হয় যে পরবর্তীতে সে জীবাণুগুলো এখানে মারা যায়। জীবাণুগুলো কি হবে? মারা যায়। জীবাণু এখানে মারা যায়। ওকে, এই জীবাণুগুলো এখানে মারা যায়। তো এইটা হচ্ছে জ্বরের ব্যাপার। তাহলে তাপমাত্রা বেশি থাকলে তখন বিপাকীয় হার বেড়ে যায় এবং পরবর্তীতে জীবাণু মারা যায়। ঠিক আছে? জীবাণুগুলো ওই জ্বরের এত তাপমাত্রায় জীবাণু টিকে থাকতে পারে না তোমার দেহে। এই জন্য দেখবা কোনো একটা ইনফেকশন বা কিছু হলে আমাদের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর আসে, তাই না? জ্বর আসা কিন্তু ওইটার আমাদের জন্য একদিক দিয়ে ভালো, কারণ জ্বর আসলে তোমার জীবাণুগুলো মরে যাবে, সাথে সাথে জীবাণুগুলো বেশিক্ষণ টিকতে পারবে না। এরপরে দেখা যাবে যে 2-3 দিনে জ্বর ভালো হয়ে গেছে, তুমিও সুস্থ হয়ে গেছো, কারণ তোমার দেহের যে জ্বর, এই জ্বর তোমাকে প্রতিরক্ষা করতেছে। সো এই জিনিসটা হচ্ছে আরেকটা, এটাও জ্বর, কিন্তু এটাও একটা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা। জ্বর আসা মানে তোমার জীবাণুগুলো বেশি দিন টিকতে পারবে না। আচ্ছা, আর ইন্টারফেরন তো আমরা বললাম, ইন্টারফেরন কি করে? ধরো একটা জায়গায় কোষগুলো আক্রান্ত হয়েছে, জীবাণু দ্বারা আক্রান্ত, আর এই পাশে মনে করো সুস্থ কোষ। তাহলে এই আক্রান্ত কোষ থেকে সুস্থ কোষগুলোকে প্রতিরোধ করবে কে? এই ইন্টারফেরন। ইন্টারফেরন কি করবে? এই আক্রান্ত কোষগুলা থেকে এইটাকে সুস্থ রাখে। এই কাজটা ইন্টারফেরন করে থাকে। ওকে, এই কাজটাই ইন্টারফেরন করে থাকে। আচ্ছা, ফাইন, তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার্ড। আচ্ছা, এবার আসো প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। এবার আমাদের পয়েন্ট হচ্ছে প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। এটাও আমাদের সৃজনশীলে অনেক আসে। যেমন দেখো, আমি কিন্তু বললাম প্রতিরক্ষার প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরটাও সিকিউতে 3 স্টার, এটাও অনেক আসে। এবং ত্বকের ভূমিকাটা একটু কম, মানে দেখা যায় 2 স্টার, একটু কমই আসছে। 2 স্টার দিয়ে রাখলাম এটাতে, ত্বকের ভূমিকা। তো এই যে ত্বকের ভূমিকায় তুমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবা। ত্বকে, আমাদের এই যে ত্বক কিভাবে তোমার দেহকে প্রতিরক্ষা করে, তোমাকে প্রতিরক্ষা করতেছে। তাহলে নাম্বার 1 হচ্ছে ঘাম গ্রন্থি। তো দেখো, ঘাম গ্রন্থি থেকে ও কি করে? ঘাম বের হয়। এই ঘাম কি করে? জীবাণুকে টিকতে দেয় না, জীবাণুকে সে টিকতে দিবে না। হ্যাঁ, ও টিকতে দিবে না, তোমার শরীরে টিকতে দিবে না, তাহলে তোমার ভিতরে জীবাণু প্রবেশ করতেও পারবে না, জীবাণুকে টিকতে দিবে না। এটার কথা বলছে হচ্ছে ঘাম গ্রন্থি। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে বলছে হায়ালুরোনিক অ্যাসিড। কি বলছে? হায়ালুরোনিক অ্যাসিড। এই হায়ালুরোনিক অ্যাসিড জীবাণু মেরে ফেলে। এটা ত্বকের ভিতরে থাকা ত্বকের যে জীবাণু, হ্যাঁ, তো এই যে হায়ালুরোনিক অ্যাসিড কি করে? কোথা থেকে বের হয়? ত্বক থেকে এক ধরনের অ্যাসিড বের হয়, হায়ালুরোনিক অ্যাসিড। এটা কি করবে? সরাসরি জীবাণু মেরে ফেলা। ওর কাজ হচ্ছে সরাসরি জীবাণুকে মেরে ফেলা।
ওকে, এটা হচ্ছে ওর কাজ। আচ্ছা, হায়ালুরোনিক অ্যাসিড জীবাণু মেরে ফেলে। 3 নম্বর পয়েন্টে বলছে দেখো ভৌত প্রতিবন্ধক, ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ভৌত মানে কি? এই যে একটা দেখো, এই যে ভৌত গঠন আমি এখানে দেখতে পাচ্ছি, যে আমার ত্বকটা কি করতেছে, ধরো একটা যে কোনো কিছু, একটা পোকা ঢুকতে গেল বাধা দিবে, একটা জীবাণু ঢুকতে গেল বাধা দিবে, প্রতিবন্ধক। তাহলে এই যে দেখো সরাসরি সরাসরি জীবাণুকে বাধা দেয়, সরাসরি জীবাণু বাধা দিবে, এইটা হচ্ছে ওর কাজ। সরাসরি কি করবে? জীবাণুকে বাধা দিবে। এই জিনিসটা কে করে? ও করে। তাহলে এই যে হচ্ছে ভৌত প্রতিবন্ধকের কথা বলছে। কি বলছে? ভৌত প্রতিবন্ধক। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা বলি ঘাম গ্রন্থির কথা, 2 নম্বর পয়েন্টে হায়ালুরোনিক অ্যাসিডের কথা, 3 নম্বর পয়েন্টে ভৌত প্রতিবন্ধকের কথা আমরা বলছি। ওকে, 3টা ব্যাপার চলে গেল আমাদের। ওকে ফাইন। 4 নম্বর পয়েন্টে চলে আসো এবার। 4 নম্বর পয়েন্টে কি বলছে? সব সময় প্রতিস্থাপিত হওয়া। ওকে, এবার একটু খেয়াল করি আমরা। সব সময় প্রতিস্থাপিত, হ্যাঁ, সবসময় ত্বক এমন একটা জিনিস, ত্বক হচ্ছে সবসময় মানে কি হয়, ও পাল্টায়। ত্বক কি হয়? সবসময় নিজের ইয়েটা পাল্টায়। তো এই যে সবসময় প্রতিস্থাপিত হয়, যার ফলে ঠিক আছে, তাহলে ত্বক সবসময় প্রতিস্থাপিত হয়, যার ফলে কি হবে? এই ত্বকের মানে আমাদের নতুন নতুন আসে। তো পুরাতন ত্বক, যার ফলে জীবাণু সহজে মনে করো আক্রমণ করে থাকতে পারে না, কারণ আমাদের ত্বকটা আজকে এরকম আছে, কিছুদিন পরেই মরা কোষগুলো সরে যায়, নতুন কোষ আসবে, তাই না? তো এই যে যার ফলে জীবাণু আমাদের এখানে টিকতে পারে না, ঠিক আছে, টিকতে পারে না, কারণ আমার একবার পুরাতন কোষ মরে গিয়ে নতুন কোষ হয়, তাহলে ওই পুরাতন কোষের সাথে জীবাণুও সরে যায়, আবার নতুন কোষ আসে। তো এত বারবার চেঞ্জ হয়, সবসময় প্রতিস্থাপিত হচ্ছে, যার জন্য জীবাণু সহজে আমাদের এইখানে একবার একটু ঢুকতে গেলে আবার দেখা যায় যে ওটা পাল্টায় গেছে, ত্বকের কোষ পাল্টায় গেছে। তো এই জন্য বলছে যে সবসময় প্রতিস্থাপিত হয়, এই জন্য জীবাণু টিকতে পারে না। মেলানিন রঞ্জক থাকে, মেলানিন রঞ্জক দেখা যায় যে আমাদের এখানে মেলানিন রঞ্জক, এটাও জীবাণু প্রবেশে বাধা দেয়, ঠিক আছে। তাহলে ও কি করে? মেলানিন রঞ্জক বাধা দেয়, জীবাণুকে বাধা দেয়, ঠিক আছে। মেলানিন রঞ্জক, এই যে আমাদের ত্বকে কিন্তু মেলানিন থাকে, যার মেলানিন বেশি সে কি হয়? তত কালো হয়, তাই না? এটা আমরা জানি কিন্তু যে ত্বকে যার যত মেলানিন, ধরো যাদের মেলানিন কম তারা একটু কি হয়? সাদাটে হয়, তাই না? তারা সাদা হয়। যাদের মেলানিন কম তারা কি হয়? সাদা হয়। আর যাদের মেলানিন বেশি তারা একটু কালো প্রকৃতির হয়। আচ্ছা, 6 নম্বর পয়েন্টে দেখো উপকারী অণুজীব বলে একটা কথা বলছে। তো দেখো উপকারী অণুজীব জিনিসটা কি আসলে? উপকারী অণুজীব তার মানে কিছু ভালো অণুজীবের কথা এখানে বলা হচ্ছে। কিছু কি আছে? ভালো অণুজীব। তাহলে এই যে দেখো আমরা বলতেছি ভালো অণুজীব, ঠিক আছে, কিছু আছে কি ভালো অণুজীব। এখন এই যে ভালো ব্যাকটেরিয়া, হ্যাঁ, ভালো ব্যাকটেরিয়া, ভালো ভাইরাস, এই মানে ভালো ব্যাকটেরিয়া সাধারণত, তাহলে এই ভালো অণুজীব কি করে জানো? খারাপদের মেরে ফেলে। ভালো অণুজীব কি করে? খারাপদের মেরে ফেলে। তাহলে দেখো ভাইয়া, এই যে আমার উপকারী অণুজীব, এটাও আমাদের ত্বকে আছে, যারা কি করে? খারাপদেরকে মেরে ফেলে। তো এটা আমার জন্য ভালো না, এটা আমার খারাপগুলো আমার ভিতরে ঢুকতে পারতেছে না। তো এইভাবে করে ত্বক আমাদের দেহকে প্রতিরক্ষা করে। দেখো ওর এখানে তখন তুমি কি করবা? পরীক্ষার হলে এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখবা। তো তুমি দিবা যে হ্যাঁ ওরা সবসময় প্রতিস্থাপিত হয়, ওদের এখানে উপকারী অণুজীব আছে, মেলানিন রঞ্জক আছে, হায়ালুরোনিক অ্যাসিড আছে, ভৌত প্রতিবন্ধক আছে, এগুলা ওদের থাকে। তো এই ঘাম গ্রন্থি থেকে ঘাম বের হয় না, ঘাম বের হয়, সো এরা জীবাণুকে টিকতে দেয় না, আলটিমেটলি এরা জীবাণুকে টিকতে দিবে না। ওকে, এখন আসি আমরা প্রতিরক্ষায় পরিপাক নালীর ভূমিকা, মানে কিভাবে, এটাও একটু 2 স্টার দিয়ে রাখো সিকিউর জন্য, ঠিক আছে। এটা তো প্রতিরক্ষায় পরিপাক নালীর ভূমিকাটা কি? পরিপাক নালী কি কাজ করে? আচ্ছা দেখো, আসি আমরা। দেখো প্রথমত আমাদের লালা, মুখে কি হয়? খাবার যখন আমাদের লালায় কি থাকে বলতো? লাইসোজাইম থাকে। লালায় কি থাকে? লাইসোজাইমে। খাবার যখন মুখে নাও, প্রথমে তো লালাকেই ফেস করে, তাই না? লালাকেই ও প্রথম পায়। তো লালায় থাকে আমাদের লাইসোজাইম। আচ্ছা, এই লাইসোজাইম কি করে? লাইসোজাইম একটা বিধ্বংসী এনজাইম, হ্যাঁ। ও কি করবে? ও জীবাণুকে মেরে ফেলে, জীবাণু মেরে ফেলে, জীবাণুকে মেরে ফেলে। এটা হচ্ছে লালা।
ওকে, লালায় লাইসোজাইম জীবাণুকে মেরে ফেলে। এরপরে আসো পাকস্থলী। পাকস্থলী, ঠিক আছে। তাহলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো এই যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? এটাও জীবাণুকে মেরে ফেলে, জীবাণুকে মেরে ফেলে, ঠিক আছে। তাহলে পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড ও কি করবে? জীবাণুকে মেরে ফেলবে, জীবাণুকে মেরে ফেলে। ওকে, আবার এইদিকে আমাদের বৃহদান্ত্রে কি থাকে? হ্যাঁ, আমাদের বৃহদান্ত্রে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া যাদেরকে মাইক্রোবায়োম বলা হয়। উপকারী ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে। ওকে, তাহলে এই যে বৃহদান্ত্রে উপকারী ব্যাকটেরিয়া থাকে, হ্যাঁ, বৃহদান্ত্রে উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই উপকারী ব্যাকটেরিয়া কি করে বলতো? বৃহদান্ত্রের এই উপকারী ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ঠিক আছে। এটা তাহলে বৃহদান্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়াকে কি করে? মেরে ফেলে। ওকে, বৃহদান্ত্রের উপকারী ব্যাকটেরিয়া কি করবে? খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। তাহলে এইটা হচ্ছে প্রতিরক্ষায় পরিপাক নালীর ভূমিকার মধ্যে একটা অংশ। তাহলে কি করে? এক একটাই দেখো এক এক রকম ব্যাপার, তাই না? এক একটায় তুমি দেখবা এক এক রকম। লালায় একরকম কাজ করে, লালায় লাইসোজাইম, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং বৃহদান্ত্রে আমাদের উপকারী ব্যাকটেরিয়া থাকে, কিছু ভালো ব্যাকটেরিয়া, তারা খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তারা খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রতিরক্ষায় পরিপাক নালীর ভূমিকা। প্রতিরক্ষায় পরিপাক নালীর ভূমিকা বললে আমরা এগুলাই মানে পরিপাক নালীর মধ্যে এই যে লালা আছে, আমাদের এখানে গ্যাস্ট্রিক জুস থাকে, এখানে বৃহদান্ত্রে আমাদের কিছু ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া, তারা মেরে ফেলে। এই জিনিসগুলাই হচ্ছে পরিপাক নালীর ভূমিকা। ওকে, সাথে তুমি এটা লিখতে পারো যে বৃহদান্ত্রে মল ত্যাগের মাধ্যমে জীবাণু বের করে দেয়, অথবা আমাদের বমি, ওই যে যেটা আগেও পড়ছিলাম, এটাও এখানে আসতে পারে যে বমির মাধ্যমে কিন্তু কি করে? আমাদের পেটের পাকস্থলী থেকে খাদ্যগুলা যেগুলা বিষাক্ত মানে খারাপ, ওগুলা কিন্তু জীবাণু সহ বের হয়ে যায়, তাই না? তাহলে তুমি এখানে এক্সট্রা করে এটাও লিখতে পারো, মল ত্যাগ, বমি, এটাও লিখতে পারো। হ্যাঁ, কারণ মল ত্যাগও পরিপাক নালীর মাধ্যমেই হয়, বমিটাও আসে পরিপাক নালীর মাধ্যমে, এই যে তোমার পাকস্থলী থেকে অন্ননালীর মাধ্যমে বের হয়ে আসে, তাই না? বমি। তো এইগুলো তুমি লিখে হালকা করে দিতে পারো। তো এইটা হচ্ছে টোটাল মেইন জিনিসটা, এগুলো তোমাকে মাস্ট লিখতেই হবে যখন তোমাকে পরিপাক নালীর এই ভূমিকার কথা বলবে। ওকে, সো এখন আমরা ফ্যাগোসাইটোসিস কৌশলে চলে যাব। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, যেটা হচ্ছে যে জীবাণুকে মেরে ফেলার যে পদ্ধতি, হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস। সো ফ্যাগোসাইটোসিস কৌশল, এটা তোমাদের জন্য একটু 3 স্টার দিয়ে রাখো। ওকে, এটা একটু দেখে পড়ে যাবা যে ফ্যাগোসাইটোসিস কিভাবে ঘটে, কিভাবে একটা শ্বেত রক্তকণিকা যে জীবাণুকে মেরে ফেলে। আচ্ছা, তো প্রথম ধাপে আমরা এইভাবে জানবো যে দেখো কি করে একটা জীবাণু খেয়াল করো, জীবাণু প্রবেশে কি হয়? ম্যাক্রোফেজ সক্রিয় হয়। কি হয়? ম্যাক্রোফেজ সক্রিয় হয়। ম্যাক্রোফেজ সক্রিয় হওয়া, ম্যাক্রোফেজ সক্রিয় হয়। আচ্ছা, এই যে ম্যাক্রোফেজ সক্রিয় হলো, এই ম্যাক্রোফেজ এবার কি করবে জানো? এই ম্যাক্রোফেজগুলা এবার ওই জীবাণুটার সাথে অ্যাটাচড হবে, হয়ে ওই জীবাণুটাকে ভিতরে নেওয়ার চেষ্টা করবে। জীবাণুটাকে সে কি করবে? ভক্ষণ করবে। এবার ম্যাক্রোফেজ কি করবে? জীবাণুকে, ম্যাক্রোফেজ তার ক্ষণপদ দিয়ে জীবাণু কি করবে? ভক্ষণ করবে। জীবাণুকে সে কি করবে? ভক্ষণ করবে। ম্যাক্রোফেজ তার ক্ষণপদ দিয়ে জীবাণুটাকে ভক্ষণ করে নিবে। তো এই যে দেখো, এই জিনিসটা এরকম, ছবিটাতে এরকম দেখাই, ধরো এটা একটা ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ কি করলো? ওর এই যে এরকম ক্ষণপদগুলো দিয়ে, হ্যাঁ দেখো, ও এরকম ক্ষণপদগুলো দিয়ে ও একটা জীবাণুকে ওর কাছাকাছি নিয়ে নিবে। ওর জীবাণু, এটা জীবাণু, হ্যাঁ, এটা জীবাণু, এই জীবাণুটাকে ওর ভিতরে নিয়ে নিবে।
তাহলে ম্যাক্রোফেজ কি করলো, ওর ক্ষণপদগুলা দিয়ে, ক্ষণপদে যে এরকম দুইটা পা দিয়ে এই জীবাণুটাকে এইভাবে ধরে নিয়ে নিল। তো এই যে কাছাকাছি নিয়ে নিল, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, দেখো এই যে নিয়ে নিল কাছাকাছি, এবার কি করবে, এই জীবাণুটা ওর ভিতরে ঢুকে যাবে। জীবাণুটা কি হবে, ওর ভিতরে ঢুকে যাবে। তো এই জিনিসটাকে বলে ফ্যাগোজোম গঠন। কি হলো, সে ফ্যাগোজোম গঠন। দেখো ফ্যাগোজোম মানে কি, এই যে এইটা ক্ষণপদ, এইগুলো হচ্ছে ক্ষণপদ, এইটা হচ্ছে ক্ষণপদ, এটাকে বলে ক্ষণপদ, মানে ক্ষণস্থায়ী পদ মানে কি পা, ক্ষণ মানে ক্ষণস্থায়ী। এই যে ক্ষণস্থায়ী পদগুলো দিয়ে এটার ভিতরে নিয়ে নিবে। আচ্ছা, নিয়ে নিল, নিয়ে এটার ভিতরে এভাবে দিয়ে দিবে। ওকে ফাইন। এরপরে এইখান থেকে কি হবে, এইখান থেকে ও এটারে ভিতরে নিয়ে নিবে। এই যে ভিতরে জীবাণুটাকে নিয়ে নিল, ঠিক আছে, এই যে ভিতরে জীবাণুটাকে, মনে করো এখানে জীবাণুটাকে নিয়ে নিল, এটাকে বলে ফ্যাগোজোম। এটাকে কি বলে, ফ্যাগোজোম। আচ্ছা, এবার আসো ফ্যাগোজোমে কি হয়। এবার এই জীবাণু লাইসোজোমের ভিতর প্রবেশ করবে। মানে এই যে ফ্যাগোসাইট, এই ফ্যাগোসাইট কোষের লাইসোজোম অঙ্গাণু আছে না, ওর ভিতরে একটা লাইসোজোম অঙ্গাণু আছে। এই যে মনে করো আমি এইভাবে কালার করে দিচ্ছি, এটা লাইসোজোম অঙ্গাণু, ওর ভিতরে এটা লাইসোজোম অঙ্গাণু। এই লাইসোজোম অঙ্গাণুর ভিতরে এটা চলে যাবে। কোথায় চলে যাবে, জীবাণু লাইসোজোমে প্রবেশ। জীবাণু কোথায় প্রবেশ করবে, জীবাণু লাইসোজোমে প্রবেশ করবে। তাহলে এই যে এই জীবাণুটা কিসে প্রবেশ করলো, লাইসোজোমে প্রবেশ করলো। তাহলে জীবাণু লাইসোজোমে প্রবেশ করার পর, জীবাণু কি করলো, লাইসোজোমে প্রবেশ করলো। এই যে লাইসোজোমে প্রবেশ করলো, তাহলে কি তৈরি হলো, এটাকে বলে ফ্যাগোলাইসোজোম। এবার কি তৈরি করলো, এই যে ফ্যাগোসাইটার লাইসোজোমে ঢুকে গেল, এবার এই গঠনটাকে বলা হয় ফ্যাগোলাইসোজোম। ঠিক আছে, তাহলে এখন ছবিটা এরকম হবে। দেখো ছবিটা হবে এরকম, ওর ভিতরে এই যে লাইসোজোম, এই যে এটা হচ্ছে লাইসোজোম, এই লাইসোজোমের ভিতরে কি ঢুকছে, লাইসোজোমের ভিতরে এই জীবাণুটা ঢুকছে। আচ্ছা, ফ্যাগোলাইসোজোম সৃষ্টি। এবার এই লাইসোজোম কি ওরে বাঁচায় রাখবে, বলো। এই যে লাইসোজোমের ভিতর, লাইসোজোম তোমরা পড়েছো, এটা একটা বিধ্বংসী অঙ্গাণু। লাইসোজোম কি ওরে বাঁচায় রাখবে, লাইসোজোম কি করবে, মেরে ফেলো ওরে। লাইসোজোমের সিদ্ধান্ত কি, ওকে মেরে ফেলো। তো এই যে ফ্যাগোলাইসোজোম সৃষ্টি, এই ফ্যাগোলাইসোজোমের মাধ্যমে সে এবার কি করবে, ও বলবে যে এবার তুমি ওকে মেরে ফেলো। জীবাণুকে সে কি করবে, জীবাণু মেরে ফেলবে। জীবাণুকে কি করবে, মেরে ফেলবে। তাহলে এই জীবাণুকে সে কি করলো, মেরে ফেললো। দ্যাটস ইট, শেষ। তাহলে এইভাবে তোমার হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটাকে কি বলে, ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলি, ফ্যাগোসাইটোসিস। তাহলে আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেখলাম যে জীবাণু প্রথমে তোমার হচ্ছে ঢুকলো, মানে ফ্যাগোসাইটে ঢুকলো, ঢুকার পরে ফ্যাগোজোম, এই গঠনটাকে বলে ফ্যাগোজোম হইল। এবার জীবাণু এর পরের ধাপে লাইসোজোমের ভিতরে ঢুকলো, তখন গঠনটাকে বলে ফ্যাগোলাইসোজোম। এবার ফ্যাগোলাইসোজোমে তখন কি করে, এবার লাইসোজোম বাঁচায় রাখবে জীবাণুটাকে। লাইসোজোমের যে খারাপ না, বিধ্বংসী এনজাইম আছে, এই এনজাইমগুলো জীবাণুটাকে মেরে ফেলবে, শেষ। মেরে জীবাণুগুলোকে বের করে দিবে, যা বেরো, তোরা মেরে ফেলছি, এবার তুই বেরো, শেষ। তো এই প্রক্রিয়াটাই হচ্ছে পুরোটা ফ্যাগোসাইটোসিস। তাহলে তোমরা কৌশলটা শিখে রাখো। আর এমনি ছবিটা আঁকলেও আঁকতে পারো, একটু দেখায় দিলা, তাই না, একটু দেখায়ও দিতে পারো যে এইটা হচ্ছে সেই লাইসোজোম, এটা হচ্ছে সেই লাইসোজোম। সো লাইসোজোম আস্তে আস্তে ওর ভিতরে ঢুকায়ে জীবাণুটাকে মেরে ফেলবে, লাস্টে গিয়ে জীবাণুটাকে সে মেরে বের করে দেয়, ঠিক আছে। তাহলে আমরা ফ্যাগোসাইটোসিস কৌশল আমরা শিখে ফেললাম, এটা একদম ইজি, এটা আমি মনে করি যে তোমরা পারা উচিত। এখন আসো সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষার দুইটার পার্থক্যটা আমরা শিখব। পার্থক্যটা আমরা শিখে নিব। তো প্রথমত আসো যে এই যে ফ্যাগোসাইটোসিসের, দেখো সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা। তো এখানে দেখো কি বলছে, স্থায়িত্ব। সহজাত প্রতিরক্ষার হচ্ছে
কতক্ষণ সহজাত প্রতিরক্ষার? এটা হচ্ছে আজীবন। সহজাত মানে কি? আচ্ছা, প্রথমেই আসি আমরা সহজাতের ব্যাপারটা বুঝবো, যে জন্মগতভাবে আমরা যেই প্রতিরক্ষাটা পাইছি, মানে ধরো আমি জন্মের পর থেকে মহান সৃষ্টিকর্তা আমাকে যে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দিয়েছেন সেটাই আমার সহজাত, মানে আমি জন্মগত এটা পাইছি। আমার দেহে এই কোষ কাজ করবে, ওই কোষ কাজ করবে, এরা মেরে ফেলবে, এটা তোমার তোমার জীবনে তুমি অর্জন করছো এমন না। কিন্তু অর্জিত প্রতিরক্ষা মানে হচ্ছে তুমি অর্জন করে নিছো। তুমি কি করে নিছো? তুমি অর্জন করে নিছো, এইটাকে বলে অর্জিত প্রতিরক্ষা। ঠিক আছে? তাহলে আমি অর্জন করে নিছি। যেমন কিভাবে? তোমাকে ছোটবেলায় টিকা দেওয়া হয়েছে না? সবাই টিকা নেয়, তুমি বড় হয়েও অনেকে টিকা নেয়, মেয়েরা বিভিন্ন গর্ভকালীন সময় টিটেনাস টিকা নেয়। এই যে তুমি টিকাগুলো নাও, এটা কি? এটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। মানে তুমি টিকা নিয়ে তুমি নিজেকে কি করতেছো? নিজেকে প্রতিরক্ষা করতেছো। তাহলে এইটাকে বলে অর্জিত প্রতিরক্ষা। কি বলবো? অর্জিত প্রতিরক্ষা। তাহলে অর্জিত প্রতিরক্ষাটা, হ্যাঁ, অর্জিত প্রতিরক্ষাটা কি তোমার দীর্ঘস্থায়ী হতে পারে বা স্বল্প, দীর্ঘস্থায়ী অথবা স্বল্প সময়ের জন্য হতে পারে, হ্যাঁ, অথবা স্বল্প, এরকম যে কোনোটা হতে পারে। স্বল্প অল্প সময়ের জন্য হতে পারে, লম্বা সময়ের জন্য হতে পারে। আচ্ছা, সারাদানকাল। সারাদানকাল, সারাদানকাল কি? সারাদানকাল হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক, হ্যাঁ, তাৎক্ষণিক ধুমধাম এটার দেখা যাবে, হ্যাঁ, এটা ধুমধাম সহজাত প্রতিরক্ষার সারাদানকালটা দেখা যাবে। আর অর্জিত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষাটা কেমন? এটা হচ্ছে দ্রুত সময়। ঠিক আছে? দ্রুত প্রথমে, আচ্ছা এখানে একটু ব্যাপার আছে, প্রথমে ধীরে হয়, প্রথমে ধীরে 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 হবে, পরে দ্রুত, পরে দ্রুত, পরে দ্রুত। ঠিক আছে? প্রথমে ধীরে হবে, পরে দ্রুত হবে, এটা। আচ্ছা, স্মৃতিকোষ। স্মৃতিকোষটা কি? স্মৃতিকোষ হচ্ছে এই যে দেখো সহজাত প্রতিরক্ষায় স্মৃতিকোষ হচ্ছে কি তোমার, এইখানে সহজাত প্রতিরক্ষায় এই স্মৃতিকোষ থাকে না, এখানে কোনো স্মৃতিকোষ থাকে না, কিন্তু এইখানে স্মৃতিকোষ থাকে, এখানে স্মৃতিকোষ থাকে। অর্জিত প্রতিরক্ষায় স্মৃতিকোষ থাকে। অ্যালার্জিক ক্রিয়া এখানে থাকে না, এখানে থাকে না, এখানে থাকে, এখানে থাকে। ওকে। পূর্ব আক্রান্ত, এই সহজাত প্রক্রিয়া মানে এটা এমন না যে তোমার এইটার সাথে তুমি পূর্বে আক্রান্ত হইছো কিনা এটার সাথে এটা সম্পর্কিত। সহজাত প্রতিরক্ষা তো আমার জন্মগতভাবেই আছে, মানে আমার জন্মের পর থেকে, এবার আমার রোগ হোক আর না হোক এই প্রতিরক্ষা আমার দেহে আছে, তোমার দেহে, সবার দেহে আছে। কিন্তু পূর্ব আক্রান্তটা ম্যাটার করে অর্জিত প্রতিরক্ষার ক্ষেত্রে। কিভাবে? ধরো তোমার এককালে টাইফয়েড হয়েছে, এক সময় তোমার দেহের তোমার টাইফয়েড, ছোটবেলায় টাইফয়েড হয়েছে, যখন টাইফয়েড হয়েছে, টাইফয়েড থেকে তুমি আস্তে আস্তে সুস্থ হয়েছো, তো টাইফয়েডের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তোমার দেহে তৈরি হয়ে গেছে না? তোমার দেহে কিন্তু টাইফয়েডের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, তৈরি হয়েছে না? টাইফয়েডের যে অ্যান্টিবডিটা তোমার দেহে তৈরি হয়েছে, এই অ্যান্টিবডিটা, হ্যাঁ, টাইফয়েডের এই অ্যান্টিবডিটা আজীবন তোমাকে বাঁচায় রাখবে, তোমাকে আজীবন সুরক্ষা দিবে, মানে সুরক্ষা দিবে টাইফয়েডের বিরুদ্ধে। সো তার মানে এই অর্জিত প্রতিরক্ষাটা পূর্বে আক্রান্তর সাথে সম্পর্কিত। ঠিক আছে? কিন্তু এইটা সহজাত প্রতিরক্ষার সাথে সম্পর্কিত নয়, সম্পর্কিত নয়। ঠিক আছে? আর এটা সম্পর্কিত। ওকে। জিনের বহিঃপ্রকাশ, কি বলছে? জিনের বহিঃপ্রকাশ, তার মানে এখানে ঘটে, জিনের মাধ্যমে এটা ঘটে, এখানে টিকার মাধ্যমে ঘটে, এটা টিকার মাধ্যমে, এখানে জিনের মাধ্যমে কিছু ঘটে না, টিকার মাধ্যমে। কিসের মাধ্যমে? টিকার মাধ্যমে। ওকে। কোষ, এখানে কোন কোন কোষ ঘটে? এখানে কোন কোন কোষ বলো, কোন কোন কোষ? এইখানে থাকে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ, ঠিক আছে, ম্যাক্রোফেজ কোষ, তারপরে হচ্ছে এনকে, ন্যাচারাল কিলার সেল, এনকে সেল, এগুলা হচ্ছে সহজাত প্রতিরক্ষায় যারা এই যে ফ্যাগোসাইটোসিস করবে, তাই না? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ম্যাক্রোফেজ করে, তাহলে এরা সরাসরি জীবাণুকে মেরে ফেলে, এরা তোমার তোমার দেহে আজীবন, ছোটবেলা থেকে এরা তোমার দেহে কাজ করতেছে। কিন্তু অর্জিত প্রতিরক্ষার কোষগুলো হচ্ছে যেমন বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এই যে লিম্ফোসাইট কোষগুলো হচ্ছে বেসিক্যালি অর্জিত, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো হচ্ছে কি অর্জিত, এগুলো কি অর্জিত প্রতিরক্ষার কোষ। অর্জিত প্রতিরক্ষার বিভিন্ন কোষের মধ্যে তাহলে আমাদের কি কি পড়তেছে? এই জিনিসগুলা পড়তেছে। ওকে,
তাহলে আমার মনে হয় সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো যে কি কি ব্যাপার থাকে সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষার মধ্যে। ওকে, সহজাত এবং অর্জিত প্রতিরক্ষার মধ্যে এই ব্যাপারগুলো আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছো, রাইট? এই ব্যাপারগুলো সবাই ক্লিয়ার? আচ্ছা ফাইন। এবার আসো অ্যান্টিবডির গঠন। এই অ্যান্টিবডির গঠনটা, এটা কি তোমরা 5 স্টার দিয়ে রাখো, এটা যে কোনো সময় আসতে পারে, আমার মনে হয় আসবে, আসার মতো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি কি কাজ করে বলো তো? অ্যান্টিবডি একটা জীবাণুকে আটকায়, আটকায় ও ওই ম্যাক্রোফেজদের কাছে গিয়ে বলে যে ভাই আইনা দিছি, এরা মারেন। বুঝছো? অ্যান্টিবডির ব্যাপারটা হচ্ছে এরকম যে ও জীবাণুর সাথে আটকাবে, আটকায় এরপরে ও ম্যাক্রোফেজকে এসে বলবে ভাই এই জীবাণুটারে আমি ধরছি, এর মারেন। অর্থাৎ অনেকটা ইয়ের মতো, এই যে গোয়েন্দা বিভাগের পুলিশ থাকে না, গোয়েন্দা, এরা কি করে, ধরো একটা চোররে ফলো করবে, অনেকদিন ধরে দেখতেছে একটা চোর বা একটা সন্ত্রাস এরকম এরকম, ওরে ধরবে, ধরে এরপরে কি করবে, একদিন ধরে পুলিশের হাতে বা র্যাবের হাতে দিয়ে বলবে ভাই ধরছি, এই যে এরে ধরছি আমি, এর এবার গ্রেফতার করেন, এরে শাস্তি দেন। তো এরকম কেউ না কেউ তো ধরে আনতে হবে। সো এই অ্যান্টিবডি হচ্ছে এই ধরার কাজটা করে। তো এখন অ্যান্টিবডির গঠনটা কি, এটা অনেক পরীক্ষায় আসে এবং সামনেও আসতে পারে, ঠিক আছে? তো আমরা একটু দেখব অ্যান্টিবডির গঠনের মধ্যে বিস্তারিত এগুলা। অ্যান্টিবডির একটু ওয়াই আকৃতির থাকে এবং এখানে দুইটা শিকল থাকে। কয়টা শিকল থাকবে? দুইটা শিকল থাকবে। ওকে, সো আমি একটু এভাবে আঁকি, দেখো। ওকে, এটা দিলাম। ওকে, এভাবে একটু তোমরাও সুন্দর করে আঁকবা আর কি, যত সুন্দর করে আঁকতে পারো এরকম একটা দিলাম, ঠিক আছে? এই পাশে এরকম একটা দিলাম। এবার সেম জিনিসটা ওই পাশেও একটা দিই। এটা হচ্ছে ভারী শৃঙ্খল। এটা কি একটা ভারী শৃঙ্খল। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এগুলো দেখো একটু লম্বা, এদেরকে বলে ভারী শৃঙ্খল। আর এই পাশে দেখো আমি একটু হালকা শৃঙ্খলগুলোকে অন্য কালার করি। এই আচ্ছা, আবার এদিকে দেই। সহজ একদম, মানে তুমি স্কেল দিয়ে বা হাত ফ্রি হাতে আঁকলে আসলে অনেক সময় একটু আঁকা বাঁকা হবে। সো আমি সাজেস্ট করব স্কেল দিয়ে একটু আঁকলা সুন্দরই হবে, খারাপ হবে না। ওকে, এভাবে দিলাম। তাহলে এই যে দুইটা জিনিস এখানে দেখতে পাচ্ছ, এই যে দুইটা জিনিস এরকম দেখতে পাচ্ছ, তো এদের দুইটা দুই রকম শৃঙ্খল। দুইটা দুই রকম শৃঙ্খল। এই যে লম্বাটা দেখতেছো এটাকে বলে ভারী শৃঙ্খল। এটাকে কি বলবা? এটাকে বলি আমরা ভারী ভারী শৃঙ্খল। ভারী শৃঙ্খল। ওকে, ভারী শৃঙ্খল। আর এই যে হালকা মানে সবুজ কালার যেটা, এটা দেখো ছোট ছোট, তাহলে এটার ওজনও ছোট, এটাকে বলবো হালকা শৃঙ্খল। হালকা শৃঙ্খল। ওকে, আচ্ছা গেল। এরপরে আসো এই জায়গায় কি হবে, এই জায়গাটায় কি দেখো, এটা কি এই যে এই জায়গায়
এই যে ওদের উপরের এই অংশটুকুকে দেখো, আমি এই জায়গায় দুইটাতেই হলুদ করতেছি, কেন করলাম? এবার একটা প্রশ্ন, হ্যাঁ, দুইটাতেই কেন হলুদ করলাম? ওকে, এই জিনিসগুলো, এই যে দুইটারই এই সামনের অংশগুলো, এদেরকে বলা হয় পরিবর্তনশীল। কি বলা হয় এদেরকে? পরিবর্তনশীল অংশ। পরিবর্তনশীল অংশ, এদেরকে কি বলা হয়? পরিবর্তনশীল অংশ। অর্থাৎ এই অংশগুলো, এদের একটা সিকোয়েন্স আছে। অ্যান্টিবডি কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা ফাইন, এদের নিজের এই যে যেমন ভারী শৃঙ্খলের এই জায়গাটাকে বলা হয়, এদেরকে বলা হয়, এরা হচ্ছে এই যে নীল কালারের অংশগুলো, এরা হচ্ছে অপরিবর্তনীয়। মানে এদের সিকোয়েন্স, এদের যে প্রোটিনের সিকোয়েন্স, এরা কখনো পাল্টাবে না। কিন্তু এই জায়গাগুলা, এই জায়গার অংশগুলো এরা পাল্টাবে। এই জন্য এদেরকে বলা হয় পরিবর্তনশীল অংশ। আর এই দিকের এটাকে বলা হয় অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় অংশ। অপরিবর্তনীয় অংশ। তাহলে এই যে দেখো, এই জায়গার এটা হচ্ছে অপরিবর্তনীয়, এটা হচ্ছে পরিবর্তনীয়। ঠিক আছে, এই যে সামনের এই অংশগুলো পরিবর্তনীয়। এই পরিবর্তনীয় অংশ, এটা কিন্তু ভারী শৃঙ্খলেও আছে, হালকা শৃঙ্খলেও আছে। দুইটা শৃঙ্খলেই কিন্তু এই অংশটা তুমি পাবা। ঠিক আছে, পরিবর্তনশীল অংশটা তুমি ভারীতেও পাবা, হালকাতেও পাবা, সেম এইখানে। আচ্ছা, এখন আসো, এই জায়গায় কি বলছে? এই জায়গায় বলছে, এটা দেখো, এইখানে বন্ড আছে, এরকম ভারী এবং হালকার মধ্যে এরকম বন্ড আছে। ওকে, এটা এখানে একটা, এইখানে একটা, ঠিক আছে, এই যে এরকম বন্ড। এই বন্ডটাকে আমরা বলি, এই যে এরকম তিনটা বন্ড, এই যে দেখো এখানে আমি আরেকটা দিলাম, এখানে আরেকটা। এই বন্ডগুলোকে বলা হয় ডাইসালফাইড বন্ড। কি বলা হয়? ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড। এই বন্ড কয়টা আছে? তিনটা, তাই না? এই যে 1 2 3, কয়টা আছে? তিনটা ডাইসালফাইড বন্ড আছে। ওকে, আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন, যে ভাই এই যে দুইটা পরিবর্তনশীল অংশ, এই যে পরিবর্তনশীল অংশ, এরা কেন পরিবর্তনশীল? দেখো, এই জায়গাগুলা কি করে জানো? এরা হচ্ছে মূলত এই যে অ্যান্টিজেন, মানে জীবাণুগুলোকে আমরা অ্যান্টিজেন বলতেছি, তো অ্যান্টিজেনকে ওরা এখানে আটকায়, মানে জীবাণুকে আটকানোর কাজে এরা ব্যবহৃত হয়। তো এই যে জীবাণুর কাজ, মানে জীবাণুটাকে এরা কি করে? আটকাইতে সাহায্য করে। সো এক এক জীবাণু এক এক রকম, সব জীবাণুকে এক। মনে করো, ও এই অংশটা, আমি একটা জীবাণু, আমারে আটকানোর জন্য ওর কিছু ওলট পালট করা লাগবে, ওর কিছু চেঞ্জ আনা লাগবে। ও এই জায়গাতে পরিবর্তন আনবে আমাকে ধরার জন্য। মনে করো, তোমাকে ধরার জন্য সে একটা পরিবর্তন আনবে, তুমি আবার অন্যরকম। আমি আর তুমি কি সেম না? তুমি আর একটা জীবাণু, তোমাকে ধরার জন্য ওর মধ্যে আবার পরিবর্তন করা লাগবে, তাই না? আবার মনে করো আরেকজন আছো, এখানে আরেকজন স্টুডেন্ট, সে আবার আরেক রকম, তো তাকে ধরার জন্য ওর এখানে কিছু পরিবর্তন করা লাগবে, কারণ এক একটা জীবাণু এক এক রকম। সো এক একটা জীবাণুর জন্য, এক একটা জীবাণুকে ধরার জন্য তার এখানে নিজেই নিজেকে পরিবর্তন করে। এজন্য এই অংশগুলোকে বলা হয় পরিবর্তনশীল অংশ। আচ্ছা, এখন এই যে এই জায়গাটা দিয়ে যে ও যে জীবাণুটাকে ধরে, এইটাকে কি বলে? এই জায়গাটাকে কি বলে? এটারে বলে, এই অবস্থানটাকেই বলা হয় প্যারাটোপ। এটার কি বলে? এই যে দুইটা অংশ, এই অংশটারে বলে প্যারাটোপ। এই জায়গাটাকে, এই যে এরকম, মনে করো এই যে দুইটা অংশতে এরকম, হ্যাঁ, তো এই জায়গাটাকে বলে প্যারাটোপ। কেন প্যারাটোপ? টোপ আমরা বলি না, টোপ দিছি, ওই কাউকে ধরার জন্য টোপ দেয়, টোপ। প্যারা মানে এই যে জীবাণু কি একটা প্যারার জিনিস না? জীবাণু তো একটা প্যারা, আমাদের শরীরের জন্য খারাপ। তাহলে এই প্যারাকে ধরার জন্য যে টোপ দেওয়া হয়েছে, এটাকে বলে প্যারাটোপ। তাহলে এই যে জিনিসটা কি করলো? ওকে, এই যে এটা এভাবে ধরবে, এটাকে বলে যে ধরবে, এইটাকে বলা, ধরার জায়গাটাকে বলা হয় প্যারাটোপ। প্যারাটোপ। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টিবডির গঠনটা কি এখানে মোটামুটি ক্লিয়ার হলাম? এইখানে কি মোটামুটি আমরা অ্যান্টিবডির গঠনটা ক্লিয়ার হলাম ভাইয়ারা? আমাদের কি এই জিনিসটা বুঝতে আর কোনো প্যারা আছে? হুম হুম দেখছো, একদম ইজি, কিন্তু কঠিন করার কিছুই নাই। তাহলে আমরা আরেকবার একটু রিপিট করে দেই।
যে দেখো কি বলছি, এই যে লম্বা লম্বা নীল কালারের যে লম্বা দুইটা অংশ এদেরকে বলা হয় ভারী শৃঙ্খল, আর এই যে সবুজ কালারের দুইটা এদেরকে হালকা। কেন এদের ভারী, কেন এদের ওজনটা তুমি দেখো, এদের ওজন হচ্ছে প্রায় 50 থেকে 70 কিলো ড্যালটন। কত? 50 থেকে 70 কিলো ড্যালটন। অন্যদিকে এই যে সবুজগুলা হালকা যেগুলো শৃঙ্খল এদের ওজন হচ্ছে 23 কিলো ড্যালটন। ওকে, তাহলে কম ভারী হালকা বুঝতে পারছো। এবার এই হালকা শৃঙ্খল এই যে ভারী শৃঙ্খলের সাথে যে দেখো ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত। কোন বন্ড? এই যে এটা একটা ডাইসালফাইড, এটা একটা ডাইসালফাইড বন্ড, এবং এইখানেও এটা খেয়াল করো এরা কি করছে, এই যে আরেকটা বন্ড দিয়ে ডাইসালফাইড বন্ড দিয়ে এই দুইটা পরস্পর যুক্ত হয়েছে, তাই না? এই দুইটা কি পরস্পরের সাথে যুক্ত হয়েছে ডাইসালফাইড বন্ড দ্বারা। আচ্ছা, এটাও বোঝা গেল। এরপরে কি এখানে উপরে দুইটা, এগুলা কি? এগুলা কি? এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল অংশ। এই জায়গাগুলোকে বলে অপরিবর্তনীয় অংশ, মানে এই যে এর পরের এই যে এগুলা, এই যে এগুলো হচ্ছে সব অপরিবর্তনীয় অংশ, কিন্তু এই উপরের দিকের এইটুকু অংশ এগুলোকে বলে পরিবর্তনশীল অংশ, কারণ এরা পরিবর্তিত হয়। এদের প্রোটিনের যে সিকোয়েন্স আছে এরা ওলটপালট এরকম হইতে থাকে। সো এই জন্য এরপরে কি বলছে, এদের এই যে দুইটা মাথায় এই যে দেখো এই অংশটুকু এবং এই অংশটুকুকে বলা হয়, এদের যে এরকম অংশটা, এই অংশটুকুকে বলা হয় প্যারাটোপ। এইখানে সে বিভিন্ন অ্যান্টিজেনকে এখানে কি করে, সে আটকায় ফেলে। অ্যান্টিজেন আটকালে কি হবে, সেই জায়গায় সে অ্যান্টিজেনটাকে এভাবে আটকায় দিয়ে ও শ্বেত রক্তকণিকার কাছে গিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার কাছে গিয়ে প্রেজেন্ট করে। তাহলে আমরা কিন্তু এই যে একটা সিকিউতে আসার মতো, এটা তোমাদের গ নাম্বারে আসবে। ইউজুয়ালি কোথায় আসবে? গ নাম্বারে আসবে। তো তোমরা এটা ইজিলি লিখে দিবা, সুন্দর করে লেবেলিং করে দিবা, তোমাদের আর এখানে কোনো ধরনের প্রবলেম হবে না, কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, সো এবার আসি আমরা এই অ্যান্টিবডির গঠন তো সবাই বুঝতে পারলা, অ্যান্টিবডির মোটামুটি আমরা সবকিছু এখানে ক্লিয়ার। এখন আসো অ্যান্টিবডির কাজ, অ্যান্টিবডি কিভাবে কাজ করতে পারে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, অ্যান্টিবডি কিভাবে কাজ করতে পারে। তো নর্মালি কি হয়, অ্যান্টিবডি আর অ্যান্টিজেন একসাথে বিক্রিয়া করে। কি করে দেখো, অ্যান্টিবডি ও অ্যান্টিজেন একসাথে বিক্রিয়া করবে। এই যে আমরা দেখছিলাম একটু আগে, এই জায়গাটায় কি হবে, এই যে প্যারাটোপ জায়গাটাতে অ্যান্টিজেন এসে আটকায় যাবে। ওকে, সো অ্যান্টিজেন অ্যান্টিবডি কি হয়, মিক্সড হয়। অ্যান্টিজেন অ্যান্টিবডি কি হবে, মিক্সড হবে। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে বিক্রিয়া করলে, মানে যখন আটকায় ওরা, অ্যান্টিবডি যখন অ্যান্টিকে আটকায় তখন অধঃক্ষেপণ হয়। কি হয়, ওরা অধঃক্ষিপ্ত হয়ে যায়, একসাথে আটকায় জটলা পেকে অধঃক্ষিপ্ত হয়। এদের এটাকে কি বলে, অধঃক্ষেপণ। ঠিক আছে, এদের এটাকে কি বলে, অধঃক্ষেপণ। তাহলে এই যে অধঃক্ষেপণ যখন হয়, এটা যখন আস্তে আস্তে জিনিসটা তলানিতে পড়ে যায়, অধঃক্ষেপণ হয়, তখন কি হবে বলতো, এটা যখন অধঃক্ষেপণ হয়ে যায়, নিচে তলানি পড়ে যায়, তখনই আমরা এটাকে বলে থাকি যে এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা মানে বা এই যে ম্যাক্রোফেজ ওকে দ্রুত গ্রাস করতে পারে। এই যে ম্যাক্রোফেজ কোষগুলা এই অধঃক্ষেপণটাকে দ্রুত গ্রাস করতে পারে, এটা ওর জন্য বেশি সুবিধা হয়। ম্যাক্রোফেজ দ্রুত কি করে, ওকে গ্রাস করে এই জিনিসটাকে, এই অধঃক্ষেপটাকে। অ্যান্টিজেন অ্যান্টিবডি যে জটলা পেকে গেল না একসাথে, জটলাটাকে ম্যাক্রোফেজ কোষগুলা, হ্যাঁ ম্যাক্রোফেজ কি করবে, এটারে দ্রুত ভুতরে নিয়ে ভক্ষণ করে মেরে ফেলবে, শেষ করে ফেলবে, এই কাজটাই করে। তাহলে অ্যান্টিবডির কাজ হচ্ছে অ্যান্টিজেনটারে আটকাই নিয়ে ম্যাক্রোফেজদের কাছে দিয়ে আসবে যে ভাই তুমি নাও, তুমি নিয়ে এটা মেরে ফেলো। আচ্ছা, কমপ্লিমেন্ট সক্রিয় হইলে কি ঘটে? কমপ্লিমেন্ট সক্রিয় হলে সে প্রথমে ডিরেক্টলি যেমন ভাইরাসকে কমপ্লিমেন্টারে সক্রিয় করে, অ্যান্টিবডি কি করে, ও গিয়ে কমপ্লিমেন্টকে সক্রিয় করে। অ্যান্টিবডি কমপ্লিমেন্টারে সক্রিয় করে, কমপ্লিমেন্টারে সক্রিয় করলে ও প্রথমে ভাইরাসকে মেরে ফেলবে, ঠিক আছে, ডিরেক্টলি মেরে ফেলে। আরেকটা কাজ সে করতে পারে, সে জীবাণুর বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া বা এদের জীবাণুর জীবাণুর যে প্রাচীর পর্দা নষ্ট করে। তো জীবাণুর পর্দা নষ্ট করলে আলটিমেটলি কি হবে, জীবাণু মারা যায়।
মারা যায়, শেষ। তাহলে এই যে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করলো, অ্যান্টিবডি গিয়ে কি করলো, অ্যান্টিবডি যখন একটা অ্যান্টিজেন একটা জীবাণুরে ধরে ও কমপ্লিমেন্ট সিস্টেমটারে অ্যাক্টিভেট করে দেয়। কমপ্লিমেন্ট সিস্টেম বলে ঠিক আছে আমি এমন কিছু প্রোটিন, কমপ্লিমেন্ট সিস্টেম মানে কি, এক ঝাঁক প্রোটিন, প্রায় বলা হয় 20টা প্রোটিন, কয়টা 20টা, এই প্রোটিনগুলো দিয়ে ও বলবে যে ঠিক আছে এবার আমি ওরে মারবো, এবার কি করব আমি ওকে মারবো। কিভাবে মারবো, আমি আমার কিছু প্রোটিনকে দিয়ে দিব যারা ভাইরাসকে মেরে ফেলবে, আমি আমার কিছু প্রোটিন দিয়ে দিব যারা কি করবে ওই জীবাণুর পর্দা নষ্ট করে ফেলবে। সো একটা জিনিসের পর্দা নষ্ট হয়ে গেলে সে তো আলটিমেটলি আস্তে আস্তে মারাই যাবে, তাই না, ওর প্রাচীর নষ্ট হয়ে গেছে ও মারা যাবে। সো এই কাজগুলা করে। অন্যদিকে আবার অ্যান্টিজেনকে এই অ্যান্টিবডি কি করে, অ্যান্টিজেনের বিষাক্ত এই বিষাক্ত আবরণ, অ্যান্টিজেনের বিষাক্ত আবরণকে বিষাক্ত আবরণকে সে আবৃত করে নেয়। অ্যান্টিবডি কি করে, বিষাক্ত আবরণকে আবৃত করে দেয়। তো যার ফলে তোমার দেহে তোমার দেহে এই বিষ মুক্ত হয়, মানে তোমার ক্ষতি কম হয়। কারণ কি, কারণ হচ্ছে অ্যান্টিবডি এই অ্যান্টিজেনকে আবৃত করে ফেলে যে ভাই এই অ্যান্টিজেন তুমি এবার আমার দেহে কোনো ক্ষতি করতে পারবা না, তুমি আমার দেহে কোনো ক্ষতি করতে পারবা না, আমি তোমাকে আবৃত করে ফেলছি, তুমি আর তোমার বিষাক্ততা দেখাতে পারবা না। সো এই কাজগুলো অ্যান্টিবডি করে। সো তোমাদের অনেক সময় আসে যে অ্যান্টিবডি এটা কিভাবে কাজ করে, তখন তুমি ভাইয়া এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করো, ঠিক আছে। এই যে 3টা হেডলাইন নিয়ে তুমি আলোচনা করো, প্রথমে বলবো অধঃক্ষেপণ হয়, অ্যান্টিবডি অ্যান্টিজেন মিলে এরা একটা জটলা পেকে যায়, এরপরে এখান থেকে এরা নিচে তলানি পড়ে যায় এবং ওই তলানি জিনিসটাকে এরা দ্রুত ম্যাক্রোফেজ কি করবে, এটাকে দ্রুত গ্রাস করতে পারে। তো ওর জন্য সুবিধা, সব দিক থেকে সুবিধা। তাহলে এইটা অ্যান্টিবডির কাজ, তোমরা এভাবে পড়ে ফেলবা সুন্দর করে, তাহলে দেখবা তোমাদের এরপরের পড়াটা ইজি হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল, অ্যান্টিবডির কাজ অলরেডি বলে দিছি। এবার সব ভ্যাকসিনের ভূমিকা, আমরা ভ্যাকসিন কেন নেই, ভ্যাকসিন নিলে আসলে হয় কি, দেখো যখন তুমি ভ্যাকসিন নাও বা টিকা, ভ্যাকসিন গ্রহণ, ঠিক আছে, ভ্যাকসিন গ্রহণ করলে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়। দেহে কি তৈরি হয় বলতো, অ্যান্টিবডি তৈরি হবে। দেহে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। দেহে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডিগুলা অনেক দীর্ঘ সময় থেকে যায়, ঠিক আছে, দীর্ঘ সময় থেকে যায়। আচ্ছা, দীর্ঘ সময় থেকে যায়। সো যখনই পরবর্তীতে কোনো জীবাণু প্রবেশ করলে সে কি করবে, জীবাণুটাকে মেরে ফেলবে। জীবাণু প্রবেশ করলে এই অ্যান্টিবডি তাকে মেরে ফেলতে সাহায্য করবে। জীবাণু প্রবেশ করলে মেরে ফেলে, পরবর্তীতে জীবাণু প্রবেশ করলে সে সেটাকে কি করে, মেরে ফেলে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আচ্ছা, ভ্যাকসিন গ্রহণ করলে আমার এই জিনিসগুলা ঘটবে। আচ্ছা ফাইন, এটা কি ওকে? আচ্ছা, ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে এরপরে বলছে, দেখো আমার এই জায়গায় ভ্যাকসিন গ্রহণের এই পয়েন্ট তো ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো এরকম আরেকটা জিনিস তোমরা এইভাবে লিখতে পারো, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ভ্যাকসিন গ্রহণের ফলে এই যে কিছু মেমোরি কোষ তৈরি হয়, স্মৃতিকোষ বলে এদেরকে, মেমোরি কোষ কি ঘটবে, তৈরি হবে। মেমোরি কোষ তৈরি হয়, কি ঘটে, মেমোরি কোষ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই ভ্যাকসিন গ্রহণের ফলে আমাদের কি হবে, কিছু মেমোরি কোষ তৈরি হবে। তাহলে এই যে মেমোরি কোষ তৈরি হবে, এই মেমোরি কোষ থেকে যাবে। ভ্যাকসিন গ্রহণ করলো, মেমোরি কোষ তৈরি হবে, এগুলো থেকে যায়, এগুলো হচ্ছে আজীবন মনে রাখবে। যখনই কোনো জীবাণু প্রবেশ করে, হ্যাঁ, যখনই জীবাণু প্রবেশ করে এরা কি করে, এই ভ্যাকসিন গ্রহণের ফলে যে আমার মেমোরি কোষ তৈরি হয়েছিল এগুলা দ্রুত সাড়া প্রদান করে। এরা দ্রুত সাড়া প্রদান করবে, ঠিক আছে। এরা কি করবে, দ্রুত যখনই একটা জীবাণু ঢুকবে ওরা দ্রুত সাড়া প্রদান করবে, দ্রুত বিভিন্ন কোষকে সক্রিয় করবে, ম্যাক্রোফেজ সক্রিয় হবে, নিউট্রোফিল সক্রিয় হবে, সব কোষ সক্রিয় হয়ে এরা দ্রুত কাজ করা শুরু করবে। তার মানে তোমার দেহ তখন অপেক্ষা করবে না যে একটা জীবাণু আসলো আমি দেখি, আমি আস্তে আস্তে কাজ করি, না,
এইটাই হচ্ছে সুবিধা। ভ্যাকসিন নিলে হয় কি, ধরো তুমি এখন হাম রোগের তুমি টিকা নিলা, হাম রোগের তুমি টিকা নিলা, তো হাম রোগের টিকা নিলে কি হবে, ওই টিকার জন্য তোমার একটা মেমোরি কোষ তৈরি হয়ে আছে, তুমি টিকা নিছো। এখন মনে করো তোমার এই বয়সে এসে তুমি তোমার হামের জীবাণু তোমার ভিতরে ঢুকলেই কি হবে, সাথে সাথে তোমার মেমোরি কোষগুলো, ওই যে বাচ্চাকালে টিকা নিছিলা, তোমার মেমোরি কোষগুলা এই হামের জীবাণুর বিরুদ্ধে অ্যাটাক শুরু করবে এবং ওদেরকে মেরে ফেলবে। তাহলে তুমি বেঁচে গেলা, তুমি আর রোগাক্রান্ত হইলা না, বুঝছো? তো এইটা হচ্ছে মেমোরি কোষ বা স্মৃতি কোষ নিয়ে। ওকে, সো আমরা ভ্যাকসিনের ভূমিকাটা এইভাবে মনে রাখবো যে ওরা ভ্যাকসিনের জন্য আমাদের মেমোরি কোষ তৈরি হয় এবং অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডিগুলো দীর্ঘদিন থাকে। সো ওভারঅল আমরা প্রোটেক্টেড থাকি যে কোনো রোগের বিপরীতে। এখন আসলে দেহ প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। তো স্মৃতিকোষ কি হয়, আমরা স্মৃতিকোষ কিভাবে তৈরি হয়, ধরো পূর্বে কোনো রোগ হইছে, তোমার পূর্বে রোগাক্রান্ত হইছ, মানে মনে করো ছোটবেলায় টাইফয়েড হয়েছে বা পক্স, ছোটবেলায় পক্স হয়েছে। এখন পক্স একবার হয়ে গেলে আমরা বলি না একবার পক্স হলে আর হয় না, কেন? কারণ ওই যে তুমি পূর্বে ছোটবেলায় রোগাক্রান্ত হইছো, তো তখন তোমার দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, ওই রোগের বিরুদ্ধে তোমার দেহ কি করছে, অনেক অ্যান্টিবডি তৈরি করছে, ওই অ্যান্টিবডিটা তোমার দেহে এখনো আছে, ওই যে মেমোরি কোষ এগুলো এখনো আছে, ওই মেমোরি কোষ তোমাকে বাঁচায় রাখছে। তো কি হয়েছে, ধরো পূর্বে রোগাক্রান্ত হলে, অথবা তুমি যদি কোনো রোগের ভ্যাকসিন নাও, আমরা ছোটবেলায় অনেক ভ্যাকসিন নেই, তাই না? ভ্যাকসিন নেওয়া থাকলে কি হবে দেখো, পূর্বে রোগাক্রান্ত হলে অথবা ভ্যাকসিন নেওয়া থাকলে কি ঘটবে বলো? দেখো, পূর্বে রোগাক্রান্ত হলে অথবা আমরা বলি যে ভ্যাকসিন যদি কারো নেয়া থাকে, সেক্ষেত্রে দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। তাহলে এই যে স্মৃতিকোষ আমরা বলি, তখন ওর দেহে কি তৈরি হয়, এই যে স্মৃতিকোষ তৈরি হয়ে যায় আমাদের দেহে। ধরো ভ্যাকসিন নিলে আমাদের দেহে স্মৃতিকোষ, বা এটাকে ইংরেজিতে বলে কি, মেমোরি সেল, স্মৃতিকোষ তৈরি হয়। তাহলে এই যে স্মৃতিকোষ তৈরি হবে, এই স্মৃতিকোষ কি করে, এই স্মৃতিকোষ পরবর্তীতে কোনো জীবাণু প্রবেশ করলে কি করবে, সে দ্রুত ইমিউন সাড়া দেয়। ইমিউন সাড়া বলতে কি বুঝাও, ও দ্রুত ম্যাক্রোফেজ, নিউট্রোফিল দেখাবে। কি করবে, দ্রুত ইমিউন সাড়া, মানে দ্রুত সে ম্যাক্রোফেজ সক্রিয় করবে, ম্যাক্রোফেজ এই ধরনের কোষগুলাকে সক্রিয় করবে, তো সক্রিয় করলে এরা কি হবে, এই দ্রুত ম্যাক্রোফেজগুলা জীবাণুকে মেরে ফেলে, ম্যাক্রোফেজগুলা দ্রুত গিয়ে পরে কি করে, জীবাণু মেরে ফেলে। ওকে, এই দ্রুত জীবাণু মেরে ফেলে। ওকে, এই জিনিসটা। এখন এই যে তুমি বলো স্মৃতিকোষ আসলে দুই রকমের হতে পারে, মনে রাখবা। স্মৃতিকোষ দুই রকমের হতে পারে, এটা দুই রকমের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, বি মেমোরি সেল, ঠিক আছে? বি লিম্ফোসাইটও মেমোরি সেল হিসেবে কাজ করতে পারে, বি লিম্ফোসাইট। আবার স্মৃতিকোষের টি লিম্ফোসাইট, এটাও মেমোরি কোষ হিসেবে থাকতে পারে। তো এরা মেমোরি কোষ হিসেবে থেকে এরা আজীবন তোমার দেহে থেকে থাকবে, এবং মনে রাখবা এই স্মৃতিকোষ আজীবন থাকে, আজীবন তোমাকে প্রতিরক্ষা দিবে, আজীবন প্রতিরক্ষা দেয়, ঠিক আছে? আজীবন তোমার দেহে থাকবে, তোমাকে প্রতিরক্ষা দিবে, তোমাকে সুস্থ রাখবে, সবকিছু তোমাকে দিবে। এই জিনিসটাই হচ্ছে টোটাল ব্যাপার। আমার মনে হয় যে তোমরা, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো এবং ক্লিয়ারলি এই জিনিসগুলো লিখে দিতে পারবা। সো মেমোরি কোষ হচ্ছে সেটাই, যেটা তোমার দেহে থাকবে, তোমার দেহে আজীবন আছে এবং তোমাকে সুরক্ষা দিবে। এটা মেমোরি কোষ কিভাবে তৈরি হয়, তুমি যদি পূর্বে কোনো ছোটবেলায় কোনো রোগ হয়েছে, সেই রোগের সময় তোমার দেহে কিছু অ্যান্টিবডি তৈরি হয়েছিল এবং একই সাথে মেমোরি কোষ তৈরি হয়েছে, ওই মেমোরি কোষগুলো তোমার এখনো আছে। আরেকটা ভাবে মেমোরি কোষ তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে তোমার যদি কোনো ভ্যাকসিন নাও, ওই ভ্যাকসিনের জন্য ভ্যাকসিন নাও দিলে কি হয়, ওটা এখানে দেহে মেমোরি কোষ তৈরি করে। এই মেমোরি কোষগুলা মনে রাখবা খালি, যে মেমোরি কোষগুলা থেকে যায়, কখনো তোমার দেহে কোনো জীবাণু ঢুকলে এই মেমোরি কোষগুলা এর বিপরীতে কাজ করে। এই মেমোরি কোষগুলা এর বিপরীতে কাজ করলে তখন তোমার কি হবে, দ্রুত ইমিউন সাড়া তুমি দিতে পারবা, এবং দ্রুত
কাজ করবে, দ্রুত ম্যাক্রোফেজগুলা তোমার দেহে সক্রিয় হবে এবং জীবাণুটাকে মেরে ফেলবে। এইভাবে করে এই মেমোরি কোষ বা আমরা বাংলায় বলছি স্মৃতিকোষ, এরা তোমার দেহকে সুরক্ষা দেয়। জাস্ট এইরকম নর্মাল কথাগুলো তোমাদের দেহে, তোমাদের লেভেলে তো আসলে তুমি মেডিকেলের মতো লিখবা না, সিম্পল কথাটাকে সুন্দর করে যদি তুমি লিখে দিতে পারো, আমার মনে হয় এটা এনাফ। আর তোমাদেরকে এখানে পড়ানোর টাইমে ভাইয়া একটু ফ্লো চার্ট দিয়ে পড়ায়, যেন তোমাদের মাথায় জিনিসটা ক্যাচ করতে সুবিধা হয় যে কোনটার পরে কোনটা। কিন্তু তোমরা খাতায় লেখার টাইমে, এটা বারবার বলি, আমি মানে এইসব ফ্লোচার্ট দিয়ে একটু শিখালাম সহজ করে, কিন্তু লেখার টাইমে তোমরা চেষ্টা করবা একটু ইয়ের মতো লিখতে, রচনার মতো লিখতে, ঠিক আছে? এভাবে ফ্লোচার্ট না দেওয়ার চেষ্টা করবা, কারণ পরীক্ষায় অনেক স্যার অনেক রকম, তারা নাও পছন্দ করতে পারে। এজন্য পরীক্ষার খাতায় সবসময় রচনার মতো লিখবা, ঠিক আছে? এটা অলওয়েজ মনে রাখবা। আর শিখার সময় যখন ভাইয়ার শিখাবো, তখন তুমি মনে রাখার জন্য ফ্লোচার্ট মনে রাখতে পারো। আর এরপরে নিজের মতো এবার এটা যদি তুমি বুঝো, এটা যদি তুমি পারো, তাহলে তো তুমি যে কোনো সময় যে কোনো কিছু নিজেই বানায় লিখতে পারবা। ওকে, সো আজকে আমাদের এই মানবদেহের প্রতিরক্ষা ওয়ান শট ডান। সো এটা একটা মানে মোটামুটি বড় চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টারও না মোটামুটি, বাট এটা ফুল সিলেবাসে আছে। অনেক স্টুডেন্টরা এটা এতটা ভালো করে পড়ে না, তো এটা একটু ভালো করে পড়ে নিবা। যা যা লাগবে সব ভাইয়া এখানে পড়ানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখা হবে এর পরের ক্লাসে বর্জ্য নিষ্কাশন।